আচ্ছা, একটু ভাবুন তো, আমাদেরকে সৃষ্টি করেছে। আর যিনি আমাদের সৃষ্টি করেছেন, তাকে বা কে সৃষ্টি করেছেন? এই যে বিশাল মহাবিশ্ব, আমাদের সৃষ্টিকর্তা কি এর ভেতরেই আছেন, নাকি একেবারে বাইরে? আর মহাবিশ্বের বাইরে বা ঠিক কি আছে? ব্রহ্মলোক জিনিসটাই বা কোথায়? আমাদের চারপাশে কিন্তু এরকম অসংখ্য প্রশ্ন সবসময় ঘুরপাক খায়। আর এই সত্য উদ্ঘাটনের চিরন্তন কৌতূহল থেকেই প্রাচীন সনাতন ইতিহাসে জন্ম নিয়েছিল শাস্ত্রার্থ বা দর্শনের মহাবিতর্ক। আজকের এই সম্পূর্ণ বিশ্লেষণে আমরা বৃহদারণ্যক উপনিষদে বর্ণিত গার্গী এবং যাজ্ঞবল্কের সেই অমর শাস্ত্রার্থের একেবারে গভীরে প্রবেশ করব। এই বিতর্ক শুধু সেই সময়কার রাজসভাকে কাঁপিয়ে দেয়নি, বরং আগামী প্রজন্মের সমস্ত বুদ্ধিজীবীদের নতুন করে ভাবতে শিখিয়েছিল। আমরা আজকের এই আলোচনাটা ঠিক এতটাই সুন্দর, ডিটেইলড আর খুঁটিনাটি তথ্য দিয়ে সাজিয়েছি যে একজন ছাত্র বা শিক্ষক যেই হন না কেন, এই চ্যাপ্টারটা বোঝার জন্য আপনাকে আর অন্য কোথাও যেতে হবে না। তো চলুন একেবারে গভীরে ডুব দেওয়া যাক। আজ আমরা মূলত যে বিষয়গুলো নিয়ে ধাপে ধাপে কথা বলবো সেগুলো হল রাজা জনকের যজ্ঞ, প্রথম শাস্ত্রার্থ, স্থূল থেকে সূক্ষ্ম, ব্রহ্মলোকের সন্ধান, গার্গীর চূড়ান্ত প্রশ্ন, আকাশ ও অক্ষরতত্ত্ব এবং সবশেষে ওম, সবকিছুর মূল। এই একটা আলোচনা থেকেই পুরো কনসেপ্টটা আপনাদের কাছে একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। প্রথম পর্ব, রাজা জনকের মহাযজ্ঞ। চলুন আমরা একটু কল্পনা করে সেই বৃহদারণ্যক উপনিষদের যুগে ফিরে যাই। রাজা জনক তার রাজসভায় এক বিশাল যজ্ঞের আয়োজন করেছেন। কুরু এবং পাঞ্চাল রাজ্য থেকে বাঘা বাঘা সব ব্রাহ্মণ আর পাণ্ডিতেরা সেখানে এসে জড়ো হয়েছেন। রাজা জনকের উদ্দেশ্য একটাই, এই সমবেত ব্রাহ্মণদের মধ্যে সর্বশ্রেষ্ঠ জ্ঞানীকে সেটা খুঁজে বের করা। আর এই শ্রেষ্ঠ পণ্ডিতকে খোঁজার জন্য তিনি এক দারুণ উপায় বের করলেন। ভাবুন একবার, তিনি 1000 গরু জড়ো করলেন। আর শুধু তাই নয়, প্রতিটা গরুর শিঙে 10টা করে খাঁটি সোনার মুদ্রা বেঁধে দিলেন। ঘোষণা করা হলো, যিনি এখানে সবচেয়ে জ্ঞানী তিনি এই 1000 গরু আর সমস্ত স্বর্ণ মুদ্রা নির্দ্বিধায় নিয়ে যেতে পারেন। উপস্থিত মহান পণ্ডিতেরা যখন একটু ইতস্তত করছেন, ঠিক তখনই মহর্ষি যাজ্ঞবল্ক একেবারে আত্মবিশ্বাসের চরম শিখরে দাঁড়িয়ে এগিয়ে এলেন। তিনি সোজা তার শিষ্যকে নির্দেশ দিলেন, গরুগুলোকে আমাদের আশ্রমে নিয়ে চলো। ব্যাস, এতে অন্যান্য ব্রাহ্মণরা তো ভীষণ ক্ষুব্ধ। শুরু হলো একের পর এক তর্কযুদ্ধ বা শাস্ত্রার্থ। অশ্বলা, অর্থভাগ, কোহলের মতো বাঘা বাঘা সব পণ্ডিতেরা একে একে যাজ্ঞবল্কের কাছে তর্কে হেরে গেলেন। দ্বিতীয় পর্ব, প্রথম শাস্ত্রার্থ, স্থূল থেকে সূক্ষ্ম। সবাই যখন পরাজিত হয়ে বসে পড়েছেন, তখন ময়দানে নামলেন এক মহান নারী দার্শনিক, বিদুষী গার্গী। এই তর্কটা বোঝার জন্য সনাতন দর্শনের একটা খুব বেসিক কিন্তু দারুণ নীতি আমাদের জানতে হবে। সেটা হল স্থূল বনাম সূক্ষ্ম বা ওতপ্রোত ধারণা। আমাদের চারপাশে দেখা প্রতিটা স্থূল বা ভৌত উপাদান কোনো না কোনো সূক্ষ্ম উপাদান থেকে তৈরি। যেমন ধরুন পৃথিবী, এটা একটা স্থূল উপাদান, কিন্তু এর সূক্ষ্ম উপাদান বা উৎপত্তিস্থল হল জল। অবাক করা বিষয় হল এই কনসেপ্টটা কিন্তু পুরোপুরি বিজ্ঞানসম্মত। আজও নাসার মতো মহাকাশ গবেষণা সংস্থাগুলো যখন অন্য কোনো গ্রহে প্রাণের সন্ধান করে, তারা সর্বপ্রথম সেখানে জলের অণুই খোঁজে, কারণ জল থাকলে সেখানে পৃথিবীর মতো প্রাণ গড়ে ওঠা সম্ভব। আর ঠিক এই জায়গাটাতেই গার্গী তার প্রথম নিখুঁত এবং ধারালো প্রশ্নটা ছুড়ে দিলেন যাজ্ঞবল্কের দিকে। তিনি জিজ্ঞাসা করলেন, পৃথিবী যদি জলের উপর প্রতিষ্ঠিত হয় বা জল থেকেই যদি পৃথিবীর উৎপত্তি হয়, তবে এই জল ঠিক কী থেকে উৎপন্ন হয়েছে? মানে জলের পেছনের সেই সূক্ষ্ম উপাদানটা আসলে কি? যাজ্ঞবল্ক কিন্তু অত্যন্ত যুক্তিসঙ্গত উত্তর দিলেন। তিনি বললেন, জলের উৎপত্তি হয়েছে বায়ু থেকে। বৈজ্ঞানিকভাবেও তো আমরা এটাই দেখি, তাই না? বাতাসে জলীয় বাষ্প থাকে, সেটা থেকেই মেঘ হয়, আর মেঘ শীতল হয়েই তো বৃষ্টির জল হয়ে ঝরে পড়ে। কিন্তু গার্গী তো থামার পাত্রী নন। তিনি সাথে সাথে আবার জিজ্ঞেস করলেন, তাহলে বায়ু কোথা থেকে উৎপন্ন? যাজ্ঞবল্ক উত্তর দিলেন, আকাশ বা মহাশূন্য থেকে। কারণ এই যে বায়ু, তার অস্তিত্ব থাকার জন্য তো একটা ফাঁকা জায়গা বা শূন্যস্থানের দরকার, তাই না? তৃতীয় পর্ব, ব্রহ্মলোকের সন্ধানে। এবার আমরা সূক্ষ্ম থেকে একেবারে পরম সূক্ষ্মর দিকে যাত্রা করব। গার্গী ছিলেন চরম নাছোড়বান্দা। তিনি যাজ্ঞবল্কের প্রতিটা উত্তরকেই একটা নতুন প্রশ্নে পরিণত করতে শুরু করলেন। ভৌত জগতের সীমানা পেরিয়ে তিনি প্রশ্নগুলোকে নিয়ে গেলেন সম্পূর্ণ অন্য এক উচ্চতায়,
গার্গীর এই তীব্র এবং একেবারে র্যাপিড ফায়ার প্রশ্নের মুখে যাজ্ঞবল্ক্য এক লোক থেকে আর এক লোকে আরোহণ করতে লাগলেন। তিনি বললেন, আকাশ উৎপন্ন হয়েছে গন্ধর্বলোক থেকে। গার্গী প্রশ্ন করলেন, গন্ধর্বলোক কোথা থেকে? উত্তর এলো, আদিত্যলোক, তারপর চন্দ্রলোক, নক্ষত্রলোক, দেবলোক, ইন্দ্রলোক, প্রজাপতিলোক এবং সবশেষে যাজ্ঞবল্ক্য এসে থামলেন ব্রহ্মলোকে। এই ব্রহ্মলোক হল পরম চেতনার একেবারে সর্বোচ্চ স্তর। কিন্তু গার্গী যখন জিজ্ঞেস করে বসলেন এই ব্রহ্মলোক কোথা থেকে উৎপন্ন, তখন মহর্ষি যাজ্ঞবল্ক্য কিছুটা বিরক্ত হয়ে বেশ কড়া সুরেই সতর্ক করে বললেন, গার্গী, তোমার প্রশ্নের ওপর আর প্রশ্ন করো না, না হলে কিন্তু মাথা ফেটে যেতে পারে। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। তারা স্থূল থেকে সূক্ষ্মর দিকে যাচ্ছিলেন, কিন্তু ব্রহ্মলোক হল একেবারে চূড়ান্ত সূক্ষ্ম পর্যায় বা পরম চেতনা। এর ওপরে আর কোনো স্থূল সমতুল্য রূপ হতেই পারে না। একজন মহান দার্শনিক হিসাবে গার্গীও তার ভুলটা বুঝতে পারলেন এবং এখানেই তাদের প্রথম শাস্ত্রার্থে একটা সমাপ্তি ঘটল। চতুর্থ পর্ব, গার্গীর চূড়ান্ত দুটি প্রশ্ন। গল্প কিন্তু এখানেই শেষ হয়ে যায়নি। বৃহদারণ্যক উপনিষদের অষ্টম ব্রাহ্মণে আমরা দেখতে পাই গার্গী আবার ফিরে এসেছেন, আর এবার তিনি সমগ্র রাজসভাকে চ্যালেঞ্জ করে ঘোষণা করলেন যে তিনি যাজ্ঞবল্ক্যকে চূড়ান্ত দুটি প্রশ্ন করবেন। যদি যাজ্ঞবল্ক্য সেই দুটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তবে তিনি সত্যিই অপরাজেয়। গার্গীর প্রথম প্রশ্নটা ছিল রীতিমতো অবিশ্বাস্য মাত্রার। তিনি জানতে চাইলেন পৃথিবী থেকে ব্রহ্মলোক এবং তারও বাইরে এমনকি মাল্টিভার্স বা বহুমাত্রিকতায় যা কিছু আছে, আর সময়ের যে তিনটি কাল অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, এই সব কিছুকে একত্রে কে ধারণ করে আছে, এই সব কিছুর উৎপত্তিস্থলটা ঠিক কোথায়? যাজ্ঞবল্ক্য এই বিশাল প্রশ্নের একটা অসাধারণ উত্তর দিলেন। তিনি বললেন, এই সব কিছু একটা বিশেষ অবস্থার মধ্যে নিহিত, যাকে বলা হয় সূত্র, আর এই সূত্র স্বয়ং যার মধ্যে নিহিত তা হল আকাশতত্ত্ব। একটু খেয়াল করবেন, এই আকাশতত্ত্ব কিন্তু আমাদের চোখের সামনে সাধারণ নীল আকাশ নয়। এটা হলো এমন এক অসীম গতিহীন পটভূমি যা কাউকে প্রভাবিত করে না, আবার কারো দ্বারা প্রভাবিতও হয় না। যেমন ধরুন, জল, আগুন বা বায়ু একে অপরের দ্বারা পরিবর্তিত হতে পারে, কিন্তু আকাশতত্ত্ব সর্বদা অপরিবর্তিত থাকে। এটাই হলো সবকিছুর চূড়ান্ত ব্যাকগ্রাউন্ড বা পটভূমি। পঞ্চম পর্ব, আকাশতত্ত্ব ও অক্ষরব্রহ্ম। এবার আমরা আজকের আলোচনার একেবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে এসে দাঁড়িয়েছি। গার্গী তার জীবনের শেষ এবং সবচেয়ে গভীর প্রশ্নটা ছুড়ে দিলেন। এই যে আকাশতত্ত্ব, এর চূড়ান্ত কারণ কি? আকাশতত্ত্ব নিজে কোথা থেকে উৎপন্ন? মহর্ষি যাজ্ঞবল্ক্য এবার একেবারে শান্ত হয়ে উত্তর দিলেন, আকাশতত্ত্বের উৎপত্তি হয়েছে ব্রহ্মবেদ অক্ষর থেকে। এই অক্ষরতত্ত্ব মোটা বা পাতলা নয়, কঠিন বা তরল নয়, এর কোনো ভৌত রূপই নেই। এটি কোনো এনার্জি বা শক্তি গ্রহণ করে না, বরং এটি হলো একটা সর্বজনীন আইন বা ইউনিভার্সাল ল। এই আইনের প্রশাসনে সমগ্র মহাবিশ্ব পরিচালিত হচ্ছে। এই অক্ষরতত্ত্বই ঠিক করে দেয় যে মহাবিশ্ব ঠিক কিভাবে কাজ করবে। যাজ্ঞবল্ক্য একেবারে স্পষ্ট করে দিলেন, এই অক্ষর ব্রহ্মকে না জেনে কোনো ব্যক্তি প্রকৃত ব্রাহ্মণ হতেই পারে না। যাজ্ঞবল্ক্যের পরের কথাটা আক্ষরিক অর্থে আমাদের চিন্তাধারাকে পুরো বদলে দেবে। তিনি বললেন, অক্ষরতত্ত্বকে চোখ দিয়ে দেখা যায় না, কারণ এটি কোনো দৃশ্য নয়, বরং এটি হলো সেই যে দেখে। ভাবুন তো একবার, আমরা চোখ দিয়ে দেখি ঠিকই, কিন্তু আমাদের চোখ যার শক্তিতে দেখতে পায় সেটাই হলো অক্ষর। আমরা কান দিয়ে শুনি, কিন্তু আমাদের শোনার যে প্রকৃত ক্ষমতা সেটাই হলো অক্ষর। এটি কারো সৃষ্টি নয়, বরং এটি হলো সমস্ত সৃষ্টির একেবারে মূল কারণ। ষষ্ঠ এবং শেষ পর্ব, ওম, সব কিছুর মূল। এবার এই মহান শাস্ত্রার্থের চূড়ান্ত উপসংহারে আসা যাক, যেখানে যাজ্ঞবল্ক্য এই অক্ষর তত্ত্বের আসল রূপ সবার সামনে তুলে ধরেন। তিনি ব্যাখ্যা করলেন যে এই ধ্বংসহীন সর্বজ্ঞ পরম সত্য বা অক্ষর তত্ত্বটা আদতে আর কিছুই নয়, এটি হল ওম। উপনিষদে খুব সুন্দর করে বলা হয়েছে, ওম এতে এতাৎ অক্ষরম এদম সর্বম, অর্থাৎ ওমই হল সবকিছু, অতীত, বর্তমান, ভবিষ্যৎ এবং এই তিন কালের সীমানার বাইরে যা কিছু জানার যোগ্য তার সবটাই এই ব্রহ্মরূপী অক্ষরতত্ত্ব বা ওমের মধ্যে নিহিত রয়েছে। এই অভূতপূর্ব আর একেবারে অকাট্য উত্তরের পর বিদুষী গার্গী সম্পূর্ণ সন্তুষ্ট হলেন।
তিনি সেই রাজসভায় ভরা মজলিসের সামনে জোর গলায় ঘোষণা করলেন যে ব্রহ্ম সম্পর্কিত জ্ঞানে যাজ্ঞবল্ক্যকে পরাস্ত করার ক্ষমতা এই পৃথিবীতে আর কারণ নেই। রাজা জনকের রাজসভায় মহর্ষি যাজ্ঞবল্ক্য তার শ্রেষ্ঠত্ব ও চূড়ান্ত বিজয় প্রমাণ করলেন এবং সেই 1000 গরু ও স্বর্ণমুদ্রা সম্মানের সাথে লাভ করলেন। তবে আলোচনা শেষে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। যদি ওম এবং এই অক্ষরতত্ত্ব মহাবিশ্বের সবকিছুর মূল হয়ে থাকে, তবে 1000 বছর আগের এই প্রাচীন সত্য কিভাবে আজ এই আধুনিক যুগে আমাদের মানবচেতনাকে রূপ দিচ্ছে? একটু ভেবে দেখবেন। আমাদের চারপাশের এই ভীষণ ব্যস্ত পৃথিবীতে হয়তো সেই অসীম আকাশতত্ত্ব আর আমাদের চেতনার একেবারে গভীরে লুকিয়ে থাকা সেই অক্ষরই আমাদের অস্তিত্বের আসল ঠিকানা। আজকের এই মনোগ্রাহী আলোচনা থেকে আশা করছি সনাতন ধর্মের মূল নীতি এবং তার দার্শনিক ভিত্তি সম্পর্কে একেবারে খুঁটিনাটি ও পরিষ্কার ধারণা আপনারা পেয়ে গেছেন। জ্ঞানার্জনের এই বিশেষ শিক্ষামূলক আয়োজনটি অত্যন্ত যত্ন সহকারে প্রস্তুত করা হয়েছে, আর এই পুরো পরিবেশনাটি শুভনীতা মণ্ডলের সৌজন্যে আপনাদের সামনে তুলে ধরা হলো। এতক্ষণ আমাদের এই যাত্রায় সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের জ্ঞানান্বেষণ সবসময় এভাবেই বজায় থাকুক।